বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা, ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ। ইসরায়েল ও পশ্চিমাদের কাছে বড় ভয় ইরানের অ্যাটম বোমা তৈরির সক্ষমতা নিয়ে। ইরান কি সত্যি পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে? এদিকে নতুন নির্বাচন ও বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে আবারও ব্যাপক বিক্ষোভ। জানিয়ে দেব দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীকে বললেন আমির আব্দুল্লাহিয়ান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্লিপ্ত ভূমিকা ইরানকে হামলা চালাতে বাধ্য করেছে। অপরদিকে রাশিয়ার ৮ অঞ্চলে হামলা, ইউক্রেনের ৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা রাশিয়ার। এদিকে ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে মার্কিন কংগ্রেসে বিল পাস। জানিয়ে দেব মানবাধিকার লঙ্ঘন, ইসরায়েলি ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সবশেষ জানাবো ইরান ও ইসরায়েলের হামলায় বদলে গেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইরান কি সত্যি পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে? ইরান ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে বহু বছরের ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এখন প্রকাশ্যে লড়াইয়ে অবতীর্ণ। আর ঠিক সময়েই আবারও আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি। ইসরায়েল ও পশ্চিমাদের কাছে বড় ভয় ইরানের অ্যাটম বোমা তৈরির সক্ষমতা নিয়ে। কিন্তু প্রশ্ন উঠছে, বিশ্বের ৮ দেশের কাছে পরমাণু বোমার ভান্ডার রয়েছে, তাহলে ইরানের থাকলে সমস্যা কোথায়? পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট statista.com এর হিসাবে ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত গোটা বিশ্বে পরমাণু বোমার সংখ্যা ছিল ১২,৫১২টি। এর প্রায় ৯০ রয়েছে বিশ্বের দুই ক্ষমতাধর দেশ রাশিয়া ও আমেরিকার কাছে। সর্বোচ্চ ৫,৮৮৯টি পরমাণু বোমা আছে রাশিয়ার কাছে, আর আমেরিকার কাছে আছে ৫,২৪৪টি। এরপর সবচেয়ে বেশি চীনের কাছে ৪১০টি। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সদস্য ফ্রান্সের হাতে আছে ৪১০টি নিউক্লিয়ার ওয়ারহেড, আর যুক্তরাজ্যের কাছে রয়েছে ২৯০টি অ্যাটম বোমা। বিস্ময়করভাবে এরপরেই সবচেয়ে বেশি পরমাণু বোমার মালিক পাকিস্তান, তাদের কাছে রয়েছে ১৭০টি, আর দেশটির চিরশত্রু ভারতের ভান্ডারে আছে ১৬৪টি। এরপরেই আছে দুষ্ট রাষ্ট্র ইসরায়েল, তাদের কাছে রয়েছে ৯০টি। তবে বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করে না দেশটি। অন্যদিকে রকেট কিমের দেশ উত্তর কোরিয়ার কাছে আছে ২০টি পারমাণবিক বোমা। জাতিসংঘের হিসাব অনুযায়ী ইরানের কাছে কোনো পরমাণু বোমা নেই, তবে বহুদিন ধরে পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে ইরান। দেশটির কর্মকর্তারা বলছেন, পরমাণু বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ব্যবহারের জন্য তাদের এই কর্মসূচি। তবে ইরানের এমন দাবির বিষয়ে সবসময় সন্দেহ পোষণ করে আসছে পশ্চিমারা। বিশেষ করে যুক্তরাষ্ট্র বলছে, কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে দেশটি। শুধু বলেই ক্ষান্ত হয়নি, এজন্য দেশটির ওপর গত কয়েক দশক ধরে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। পশ্চিমা গণমাধ্যমের প্রায়ই এমন খবর প্রচার করা হয় যে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। যে কোনো সময় তারা এই মরণাস্ত্র তৈরি করে ফেলতে পারে। নতুন নির্বাচন ও বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে আবারও ব্যাপক বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ৭ মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৪,০০০-এরও বেশি ফিলিস্তিন। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে এরপরও ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দীকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল। এই পরিস্থিতিতে নতুন করে নির্বাচন আয়োজন ও বন্দীদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে আরও ব্যবস্থা নেওয়ার দাবিতে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রোববার ২১ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সর্বশেষ দফা বিক্ষোভে নতুন নির্বাচনের দাবিতে এবং গাজায় আটক বন্দীদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে আরও পদক্ষেপের দাবিতে শনিবার রাস্তায় নেমেছেন হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী। গাজায় প্রায় ৭ মাস ধরে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে এবং হামাসের হাতে এখনো বন্দী থাকা ১৩৩ ইসরায়েলি বন্দীর বিষয়ে নেতানিয়াহু সরকারের দৃষ্টিভঙ্গির ওপরে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যে ইসরায়েল জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। জরিপগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বেশিরভাগ ইসরায়েলি নাগরিক তাদের দেশে নিরাপত্তা ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে দায়ী করছেন। তবে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বারবার আগাম নির্বাচনের কথা অস্বীকার করেছেন। জনমত জরিপগুলোয় বলা হচ্ছে, এখন ইসরায়েলের নির্বাচন হলে তাতে নেতানিয়াহু হেরে যাবেন। আর তাই নেতানিয়াহুর দাবি, যুদ্ধের মাঝখানে নির্বাচনে যাওয়া কেবল হামাসকেই পুরস্কৃত করবে। রয়টার্স বলছে, শনিবার তেল আবিবে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন ইয়ালন পিকম্যান নামে ৫৮ বছর বয়সী এক ব্যক্তি। তিনি বলেন, আমরা এখানে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। তারা আমাদেরকে মাসের পর মাস নিচে টেনে নিয়ে যাচ্ছে। ৭ই অক্টোবরের আগেও
এবং 7ই অক্টোবরের পরেও আমরা নিচে নেমেই চলেছি। ইসরায়েলি মিডিয়া 240 থেকে 253 ইসরায়েলি বন্দীর গাজায় আটক থাকার কথা বলে থাকে, যার মধ্যে 3 জনকে ইসরায়েল মুক্ত করেছিল এবং 105 জনকে হামাস গত বছরের নভেম্বরে বন্দী বিনিময়ের চুক্তির সময় মুক্তি দিয়েছিল। এছাড়া ইসরায়েলি হামলার কারণে আরও 70 জন বন্দী নিহত হওয়ার কথা বলে থাকে হামাস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্লিপ্ত ভূমিকা ইরানকে হামলা চালাতে বাধ্য করেছে, দক্ষিণ আফ্রিকা পররাষ্ট্রমন্ত্রীকে বললেন আমির আব্দুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কূটনৈতিক স্থাপনায় ইসরায়েলি হামলার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নির্লিপ্ত থাকার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাতে বাধ্য হয়েছে ইরান। তিনি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোলের সঙ্গে এক ফোনালাপে একথা জানান। দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের 1 এপ্রিলের হামলার জবাবে 13 এপ্রিল রাতে ইরান ইসরায়েলের 2টি সামরিক ঘাঁটিতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলি হামলা নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স ভিটো দেয়। তিনি জানান, কয়েকদিন অপেক্ষা করার পর অবশেষে ইরান আত্মরক্ষার সহজাত ও বৈধ অধিকার চর্চা করে ইসরায়েলের 2টি সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালায়। আমির আব্দুল্লাহিয়ান বলেন, হামলার পর ইরান আমেরিকা সহ আন্তর্জাতিক সমাজকে জানিয়ে দেয় যে যুদ্ধের বিস্তার ঘটানোর কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে ইসরায়েল সরকার যদি ইরানের বিরুদ্ধে আবার কোনো পদক্ষেপ নেয় তাহলে তাকে কঠোর জবাব দেওয়া হবে। ফোনালাপে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করায় দক্ষিণ আফ্রিকার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় নালেদি প্যান্ডোর অবিলম্বে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, 2024 সালে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক এজেন্ডার মধ্যে রয়েছে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির প্রিটোরিয়া সফরের আয়োজন করা। রাশিয়ার 8 অঞ্চলে হামলা, ইউক্রেনের 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিল রাশিয়া। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর জন্য ইউক্রেনের পাঠানো অন্তত 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিয়েছে মস্কো। তবে ভূপাতিত করতে না পারা ড্রোনের হামলায় একজন গর্ভবতী নারী সহ 3 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির 8টি অঞ্চলের আকাশে অনুপ্রবেশকারী 50টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। এর মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে 26টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বেলগোরদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেছেন, তার অঞ্চলের একটি বাড়িতে ড্রোন হামলার আগুন ধরে গেলে একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। এছাড়া সীমান্তের একেবারে কাছাকাছি এলাকায় একটি গ্রামে একজন গর্ভবতী নারী নিহত হন। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি সুখোই Su-29 যুদ্ধ বিমানও গুলি করে নামিয়েছে। রাশিয়া এমন সময় ইউক্রেনে হামলা প্রতিহত করল যখন ইউক্রেন অস্ত্র ও গোলাবারুদের মারাত্মক অভাবে ভুগছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে সমরাস্ত্র পাঠাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরেই। ইসরায়েল ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে মার্কিন কংগ্রেসে বিল পাস। ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে বহুল আলোচিত $95 বিলিয়ন সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কট্টর রিপাবলিকান আইন প্রণেতারা এই প্যাকেজের বিরোধিতা করলেও বড় ধরনের দ্বিদলীয় সমর্থন পেয়েই শনিবার বিলগুলো পাশ হয়েছে, খবর রয়টার্সের। গতকাল শনিবার রাতে প্রতিনিধি পরিষদে এসব বিলের ওপরে ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে 311/112 ভোটে বিল দুটি পাশ হয়েছে। এতে 101 জন রিপাবলিকান আইন প্রণেতা ভোট দিলেও 112 জন বিপক্ষে ভোট দিয়েছেন। সহায়তা বিলে ইউক্রেনের জন্য 60.84 বিলিয়ন, ইসরায়েলের জন্য 26 বিলিয়ন এবং তাইওয়ান সহ ইন্দো প্যাসিফিকের জন্য $8.12 বিলিয়ন রাখা হয়েছে। কংগ্রেসের সহায়তা বিল পাশ হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, মার্কিন আইন প্রণেতারা ইতিহাসকে সঠিক পথে রাখতে অগ্রসর হয়েছেন। গত 2 মাস ধরে বিরোধী দল রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এই সহায়তা বিল পাশ করানোর চেষ্টা করে আসছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বিভিন্ন ইস্যুতে ডেমোক্রেট ও রিপাবলিকানদের বিরোধের জেরে এই প্যাকেজ সামনে অগ্রসর হয়নি। বিশেষ করে ইউক্রেনের সহায়তা দেওয়া নিয়ে প্রবল আপত্তি ছিল রিপাবলিকানদের। তবে এবার প্রতিনিধি পরিষদে প্যাকেজটি পাশ হওয়ায় তা ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে এটি পাশ হলে তা বাইডেনের কাছে পাঠানো হবে এবং তিনি সই করলে বিলগুলো আইনে পরিণত হবে। ফলে এই 3 দেশকে এই সহায়তা দিতে আর কোনো বাধার মুখে পড়তে হবে না মার্কিন প্রশাসনের। মানবাধিকার লঙ্ঘন, ইসরায়েলি ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আগামী কয়েকদিনের মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ নেটজা সহ ইয়েহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে অবরোধ আরোপ করার ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 3টি মার্কিন সূত্র এ তথ্য জানিয়েছে। এই প্রথমবারের মতো পশ্চিম তীরে কার্যক্রম পরিচালনা করার জন্য মার্কিন সরকার কোনো ইসরায়েলি সামরিক ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে যাচ্ছে। সূত্র জানায় মার্কিন অবরোধ আরোপের মধ্যে থাকবে আমেরিকা কোনো সহায়তা নেটজা ইয়েহুদা ব্যাটালিয়নকে দেয়া যাবে না। এই ইউনিটের অফিসার ও সৈন্যদের মার্কিন সামরিক বাহিনীর কোনো প্রশিক্ষণ কার্যক্রমে রাখা যাবে না। আমেরিকার তহবিল পায় এমন কোনো কার্যক্রমে এই ইউনিটের সদস্যদের নিয়োগ করা যাবে না। সাবেক ডেমোক্রেটিক সিনেটর প্যাট্রিয়ট লেহির 1997 সালে একটি আইনের ভিত্তিতে এই অবরোধ আরোপ করা হচ্ছে। এতে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে এমন কোনো নিরাপত্তা বাহিনী, সামরিক বাহিনী বা পুলিশকে মার্কিন সামরিক সহায়তা বা প্রশিক্ষণ প্রদান করা যাবে না। মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা ওয়ালা মিডিয়াকে বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো 7 অক্টোবরের আগে ঘটেছে এবং তা ঘটেছে কেবল পশ্চিম তীরেই। তবে আরও কয়েকটি সেনা ইউনিট এবং ইসরায়েলি পুলিশ ইউনিটের বিরুদ্ধে একই অভিযোগ থাকলেও তারা তাদের আচরণ সংশোধন করে নেওয়া তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপের খবরে ইসরায়েলি প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এক্স পোস্টে বলেন, আইডিএফ এর বিরুদ্ধে কোনোভাবেই অবরোধ আরোপ করা যাবে না। উল্লেখ্য, নেটজা ইয়েহুদা ব্যাটালিয়নটি অতি উগ্র ইহুদিদের নিয়ে গঠিত। তাদের হাতে 2022 সালের জানুয়ারিতে 80 বছর বয়স্ক ফিলিস্তিনি আমেরিকান ওমর আসাদ মারা যান। এ ধরনের আরও কিছু ঘটনা এই বাহিনী ঘটিয়েছে। আসাদকে রামাল্লার কাছে তার গ্রামে হঠাৎ স্থাপিত একটি চেক পয়েন্টে গ্রেপ্তার করা হয়। তাকে হ্যান্ডকাপ পরানো হয়, তার মুখে বাঁধা হয় কালো কাপড়। এরপর সৈন্যরা মধ্যরাতে তাকে মাটিতে কয়েক ঘন্টা ফেলে রাখে। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে এক তদন্তে ইসরায়েলি বাহিনী জানায় এটা ছিল একটি বাহিনীটির নৈতিক ব্যর্থতা এবং সিদ্ধান্ত নিতে ভুল করা। বিষয়টি মানুষের মর্যাদার ওপর মারাত্মক আঘাত ছিল। পরে নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের কমান্ডারকে তিরস্কার করা হয়, কোম্পানি কমান্ডার এবং প্লাটুন কমান্ডারকে বরখাস্ত করা হয়। তবে ঘটনার সাথে জড়িত সৈন্যদের কোনো শাস্তি ছাড়াই রেহাই দেওয়া হয়। সূত্র জেরুজালেম পোস্ট। ইরান ইসরায়েলের হামলায় বদলে গেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। ইরান ও ইসরায়েলের দীর্ঘদিন ধরে একে অপরের ভূখণ্ডে প্রকাশ্য সামরিক হামলার বিরুদ্ধে অলিখিত নিষেধাজ্ঞা মেনে চলেছে। তবে গত কয়েকদিনে উভয় দেশই সে কথা ভুলে গিয়ে মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক নতুন যুগে ঠেলে দিয়েছে। এখন প্রশ্ন হলো, প্রতিটি পক্ষ তাদের প্রতিরক্ষা শক্তি প্রদর্শন এবং মুখ বাঁচানোর বাধ্যবাধকতা সন্তুষ্ট হয়েছে কিনা, নাকি তারা ক্রমবর্ধমান একটি নতুন চক্রে প্রবেশ করবে যা সংকটকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। ইসরায়েল শুক্রবার ভোরে ইরানের ইস্পাহানের শহরের কাছে হামলা চালানোর পরই তাৎক্ষণিকভাবে বলটি এখন তেহরানের কোর্টে। খবর সিএনএন-এর। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, গত সপ্তাহান্তে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েলের পাল্টা আঘাত খুবই নগণ্য ছিল। মার্কিন কর্মকর্তাদের মতে হামলায় এই অঞ্চলে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। তবে অন্য সময়ের মতো সিরিয়া ও ইরাকে ইরানি ছায়া শক্তির পরিবর্তে ইসরায়েল এবার ইরানের অভ্যন্তরে হামলা করেছে। উভয় দেশের শক্তির এই প্রদর্শনে বিদ্যমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই সংকীর্ণ পথে চলাচলের চেষ্টায় ঝুঁকি হলো, এই অঞ্চলটিতে 6 মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এছাড়া ইরান ও ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক উত্তেজনা এতটাই তীব্র যে তাদের কারো প্রতিক্রিয়া কতটা কঠিন হতে পারে তা সঠিকভাবে কেউই মূল্যায়ন করতে সক্ষম নয়। উদাহরণস্বরূপ, ইসরায়েলি হামলায় কয়েক ঘন্টা আগে ইরান সতর্ক করে দেয় যে কোনো আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুলাহিয়ান সিএনএনকে বলেছেন, এ ধরনের পদক্ষেপ তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের হবে। তা সত্ত্বেও শুক্রবার ইসরায়েলের প্রতীকী হামলার পর প্রাথমিক ইঙ্গিত ছিল ইরান সংঘর্ষকে আরেক ধাপ না বাড়িয়ে এই বিশেষ পর্যায়ে সমাপ্তি ঘটাতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মার্কিন ও পশ্চিমা মিত্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়। তাদের আশঙ্কা, উত্তেজনা বাড়লে তা বড় আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকারি কর্মকর্তারা শুক্রবারের হামলার ঘটনাকে পাত্তা দিচ্ছেন না। এ হামলায় ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র সিএনএনকে বলেছে, দুই বৈরী দেশের মধ্যে সরাসরি রাষ্ট্রীয় পর্যায়ের হামলা শেষ হয়েছে। এক্ষেত্রে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি হয়তো ছিল না, কিন্তু দুটি দেশই বড় ধরনের প্রথাগত সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এটা পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে এবং এতে বহু ইসরায়েলি, ইরানি ও প্রতিবেশী দেশের মানুষ নিহত হতে পারে। অবশ্য এবার হামলা পাল্টা হামলা ইরান বা ইসরায়েল কেউই অপমানজনক প্রায়শ্চিত্ত স্মরণে বাধ্য হয়নি। এটা হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণের চাবিকাঠি।
এদিকে ইসরায়েল বড় ধরনের সামরিক শক্তি হলেও দেশটি গভীরভাবে দুর্বল অবস্থানে রয়েছে। এটি এখন কার্যকরভাবে 3টি ফ্রন্টে লড়াই করছে। গাজায় হামাসের বিরুদ্ধে, লেবানন সীমান্তে ইরানের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে উত্তপ্ত সংঘাতে এবং সরাসরি ইরানের বিরুদ্ধে। বিশেষ করে হিজবুল্লাহর হুমকি ভয়াবহ, কারণ সশস্ত্র সংগঠনটির কাছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক হত্যাকাণ্ড ঘটাতে পারে। ইরানের সমর্থনে সংঘাতে হিজবুল্লাহর পূর্ণমাত্রা প্রবেশ ব্যাপক ইসরায়েলি প্রতিক্রিয়ার জন্ম দেবে। এতে ইরান সমর্থিত মিলিশিয়াদের আবাসস্থল লেবাননও যুদ্ধ জড়িয়ে পড়বে। গত কয়েকদিনের ঘটনাবলীর অর্থ হলো এই অঞ্চলটি অবিলম্বে বড় আকারের যুদ্ধের দিকে যাচ্ছে না। তবে আগে যেমনটা মনে করা হতো ইরান কখনোই প্রকাশ্য ইসরায়েলে আক্রমণ করবে না এবং ইসরায়েলও একইভাবে ইরানের মাটিতে হামলা চালাবে না, আগের সেই অনুমান ভেস্তে গেছে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় প্রেসিডেন্টের আমলে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনাকারী অ্যারন ডেভিড মিলার সিএনএনকে বলেন, আপনি ইরানের কোনো প্রতিশোধ ছাড়াই এই ধাপটি অতিক্রম করলেও বাস্তবতা হলো ইসরায়েল ও ইরান এই প্রতিযোগিতামূলক লড়াইয়ে আটকে যাবে। ইরানি ছায়া শক্তির সমস্যার কোনো সমাধান নেই। ইরান যে পারমাণবিক অস্ত্রধর দেশ, এই সত্যর কোনো সমাধান নেই। এই সম্পর্কটি এই অঞ্চলে এবং সম্ভবত আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর ডিমোক্লেসের তরবারির মতোই ঝুলতে চলেছে। ভূরাজনীতির খেলায় মধ্যপ্রাচ্য ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে। তদুপরি কিছু বিশেষজ্ঞ মনে করছেন ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতের নতুন বাস্তবতা ইরানকে তার নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করতে প্ররোচিত করতে পারে। মনে করা হচ্ছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্রধারী হতে পারে। সাম্প্রতিক দিনগুলোর ক্রমবর্ধমানে বিপদ তাই কেবল সামনের দিনগুলোতেও আস্বাদন করতে পারে।